হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সজীব বিশ্বাস। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে। ইতিমধ্যেই আমরা চতুর্থ অধ্যায় শুরু করেছি। আমরা চতুর্থ অধ্যায়ের আজকে 4 নম্বর লেকচারে আছি। আমাদের এই চতুর্থ অধ্যায়ের নাম তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও ভূ চুম্বকত্ব। আর আজকে আমরা যে বিষয় দুটি নিয়ে আলোচনা করব সেটা 1 নম্বরে হচ্ছে হল বিভব নিয়ে আমরা আলোচনা করব, আর 2 নম্বরে চৌম্বক ক্ষেত্রে কোনো ক্ষুদ্র কুণ্ডলীর টর্ক, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আজকের এই চুম্বকের পদার্থবিজ্ঞান বিষয়ের চুম্বকের ক্লাসটা একটু ব্যতিক্রমী একটা অংশ, ব্যতিক্রমী একটা টপিকস নিয়ে আলোচনা। দুটো চ্যাপ্টারই আমাদের সম্পূর্ণ ব্যতিক্রমী একটি টপিক। তাহলে চলো বন্ধুরা, চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি আমাদের আজকের আলোচ্য বিষয়। তাহলে আমাদের আজকের প্রথম টপিকস হল বিভব বা হল ক্রিয়া। তাহলে প্রথমেই প্রশ্ন হলো, হল বিভব বা হল ক্রিয়া কাকে বলে? আচ্ছা, কোনো একটি তড়িৎবাহী পরিবাহীকে কোনো চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে তড়িৎবাহী পরিবাহী এবং চৌম্বক ক্ষেত্রের লম্ব বরাবর একটি বিভব পার্থক্যের সৃষ্টি হয়। এই ক্রিয়াকে বলা হয় হল ক্রিয়া, এবং এই যে বিভব পার্থক্যের সৃষ্টি হয় এই বিভব পার্থক্যকে বলা হয় হচ্ছে হল বিভব। ঠিক আছে? আচ্ছা, আমি আবার বলছি, হল বিভব কাকে বলে? একটি তড়িৎবাহী পরিবাহীকে যদি কোনো তড়িৎবাহী পরিবাহীকে কোনো চৌম্বক ক্ষেত্রে অভিলম্বভাবে স্থাপন করলে তড়িৎবাহী পরিবাহী এবং চৌম্বক ক্ষেত্রের লম্ব বরাবর, তড়িৎবাহী পরিবাহী এবং চৌম্বক ক্ষেত্রের লম্ব বরাবর একটি বিভব পার্থক্যের সৃষ্টি হয়। এই ক্রিয়াকে বলা হয় হল ক্রিয়া, এবং যে বিভব পার্থক্যের সৃষ্টি হয় তাকে বিজ্ঞানের নাম অনুসারে বলা হয় হল বিভব। ঠিক আছে? এখন তোমরা চিত্রে একটা তড়িৎবাহী পরিবাহীকে দেখতে পাচ্ছ। PQRS একটা তড়িৎবাহী পরিবাহী, যার বাম থেকে ডান দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যে পরিবাহী নিয়েছি তার দৈর্ঘ্য হলো L, পরিবাহীর দৈর্ঘ্য L, T হচ্ছে পুরুত্ব এবং B হচ্ছে প্রস্থ। আমি লিখে দিচ্ছি এই T এবং B, এটা খুব ভালো করে খেয়াল করবে। T এবং B এই দুটো খুব ভালো করে বুঝে খেয়াল করতে হবে। T হচ্ছে পুরুত্ব আর D হচ্ছে প্রস্থ। আচ্ছা, আর L হচ্ছে দৈর্ঘ্য। আমরা যে পরিবাহী নিয়েছি তার দৈর্ঘ্য L, পুরুত্ব হচ্ছে T এবং প্রস্থ হলো B। আচ্ছা, তাহলে একটা জিনিস একটু খেয়াল করো। তাহলে x অক্ষ বরাবর চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি x অক্ষ বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবং এর y অক্ষ বরাবর, বা যদি আমরা বলতে চাই চিত্র অনুযায়ী যদি বলতে চাই তাহলে আমরা বলতে পারি প্রস্থ বরাবর, প্রস্থ না পুরুত্ব বরাবর প্রবাহিত হচ্ছে চৌম্বক ক্ষেত্র। দেখো, দৈর্ঘ্য বরাবর প্রবাহিত হচ্ছে তড়িৎ প্রবাহ এবং পুরুত্ব বরাবর প্রবাহিত হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তাহলে এর লম্ব বরাবর একটা বিভব পার্থক্য ক্রিয়া করবে। কিভাবে বিভব পার্থক্য সৃষ্টি হবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এবার দেখো, ফ্লেমিং এর বাম হস্তনীতি আশা করি তোমাদের মনে আছে। ফ্লেমিং এর বাম হস্তনীতি, যদি তড়িৎ বাম থেকে ডানের দিকে প্রবাহিত হয় তাহলে চার্জগুলো ডান থেকে বামের দিকে প্রবাহিত হওয়ার কথা, চার্জগুলো বাম থেকে ডানের দিকে প্রবাহিত হওয়ার কথা। কিন্তু কি হচ্ছে দেখো, এখানে চার্জের উপরে একটা বল ক্রিয়া করবে। যেহেতু এখানে তড়িৎ প্রবাহ আছে এবং যেহেতু এখানে চৌম্বক ক্ষেত্র আছে,
তাহলে এখানে এই ইলেকট্রনের ওপরে বা চার্জের ওপরে একটা বল ক্রিয়া করবে, সেই বলটা কোন দিকে সেটা আমরা একটু দেখে নেই। এটা আমরা পাবো ফ্লেমিংয়ের বাম হস্ত নীতি অনুযায়ী। ফ্লেমিংয়ের বাম হস্ত নীতিটা কি? এটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত, যেখানে আমরা তর্জনী বরাবর নিব চৌম্বক ক্ষেত্র, মধ্যমা বরাবর নিব তড়িৎ প্রবাহ এবং বৃদ্ধাঙ্গুলের বরাবর নিব হচ্ছে চৌম্বক উৎপন্ন বলের দিক, অর্থাৎ চার্জটা যেদিকে গমন করবে তার দিক। ঠিক আছে? আচ্ছা, তো এই নিয়মটাকে এফবিআই নিয়ম বলা হয়। এফবিআই এফবিআই রুল বলা হয়, ফ্লেমিংয়ের এফবিআই রুল। ওকে, তাহলে তুমি তড়িৎ প্রবাহ বরাবর মধ্যমা এবং তুমি যদি চৌম্বক ক্ষেত্র বরাবর তর্জনীকে স্থাপন করো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বৃদ্ধাঙ্গুলি উপরের দিকে ক্রিয়া করছে, অর্থাৎ আমরা যে পরিবাহী নিয়েছি তার প্রস্থ বরাবর হচ্ছে ক্রিয়া করছে। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? এখানে চার্জটা যাওয়ার কথা বাম থেকে ডানের দিকে, কিন্তু এখানে একটা যে বল উৎপন্ন হচ্ছে সেই বলের কারণে চার্জগুলো চলে যাবে উপরের দিকে, আর এখানে চার্জগুলো যাওয়ার সাথে সাথে এর নিচের দিকে ধনাত্মক চার্জের সৃষ্টি হবে। তাহলে উপরে ঋণাত্মক চার্জ, নিচে ধনাত্মক চার্জ, তাহলে এখানে এই দুই চার্জের মধ্যবর্তী স্থানে একটা বিভব পার্থক্যের সৃষ্টি হবে। তাহলে বিভব পার্থক্যটা সৃষ্টি হলো কোন বরাবর? প্রস্থ বরাবর। তাহলে এই পরিবাহীর প্রস্থ বরাবর একটা বিভব পার্থক্যের সৃষ্টি হবে। ঠিক আছে? তাহলে বিজ্ঞানী হলের নাম অনুসারে, বিজ্ঞানী হল এই ক্রিয়াটা উপলব্ধি করেছেন বলে ওনার নাম অনুসারে এটাকে হল ভোল্টেজ বলা হয় বা হল বিভব বলা হয়, যাকে আমরা VH দ্বারা সূচিত করতে পারি। ঠিক আছে? তাকে আমরা VH দ্বারা সূচিত করলাম। তাহলে দেখো এখানে দুইটা বলের উৎপন্ন হবে। একটা বল হচ্ছে এই যে ম্যাগনেটিক ফোর্স, দুইটা বল উৎপন্ন হবে। একটা বল হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। তাহলে ম্যাগনেটিক ফোর্স অনুযায়ী আমরা কি লিখতে পারি? Fm ইকুয়াল টু, যেহেতু চার্জ রয়েছে আমরা আগে দেখেছি চার্জের উপর ক্রিয়াশীল যে বলের মান সেটা হচ্ছে QVB। এখানে ভিটা কি? এখানে ভিটা হচ্ছে ইলেকট্রনের বেগ, সেই ইলেকট্রনের বেগ এর দিক দিয়ে দিলাম। এই ইলেকট্রনের আমরা জানি কি, ইলেকট্রন কোন পরিবাহীর মধ্যে ইলেকট্রন যে বেগে গমন করে তাকে বলা হয় তাড়ন বেগ। তাহলে আমাদের এই ভি হচ্ছে তাড়ন বেগ, কিউ হচ্ছে চার্জের মান এবং বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিই। এরপরে এখানে বিভব পার্থক্যের কারণে আরেকটা বলের সৃষ্টি হবে, সেটা হচ্ছে তড়িৎ বল। বিভব পার্থক্যের কারণে বা দুইটা চার্জ, যেহেতু এখানে দুইটা চার্জ রয়েছে, একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ, সেহেতু এখানে একটা তড়িৎ বলের উৎপন্ন হবে। সেই তড়িৎ বল FE ইকুয়াল টু QE। এখানে E হচ্ছে তড়িৎ প্রাবল্য। ঠিক আছে? তাহলে Q তড়িৎ প্রাবল্য। তাহলে FE ইকুয়াল টু আমরা কি পেলাম? FE ইকুয়াল টু Q ইনটু E। ওকে, এখন দেখো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য। এখন বিভব ইকুয়াল টু আমরা কি জানি? আমরা যদি স্থির তড়িৎ চ্যাপ্টারটা পড়ে থাকি তাহলে আমরা দেখব যে বিভব ইকুয়াল টু তড়িৎ প্রাবল্য ইনটু দূরত্ব। বিভব ইকুয়াল টু তড়িৎ প্রাবল্য ইনটু দূরত্ব। কারণ কোন দূরত্ব? যে দূরত্ব বরাবর তড়িৎ প্রাবল্যটা ক্রিয়া করছে। তাহলে এখানে আমাদের উৎপন্ন ভোল্টেজটাকে কি বলছি? হল ভোল্টেজ। তাহলে হল ভোল্টেজ VH ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? তড়িৎ প্রাবল্য ইনটু দূরত্ব। কোন বরাবর কাজ করছে? এটা কাজ করছে বি বরাবর, প্রস্থ বরাবর হল ভোল্টেজটা কাজ করছে। তাহলে এই দূরত্বটা কি হবে? এই দূরত্বটা হবে হচ্ছে বি, মানে ডি বরাবর এটা কাজ করছে। তাহলে E ইনটু ডি। সুতরাং E ইকুয়াল টু VH বাই ডি। এখন E এর মান যদি আমরা 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমরা কি পাই? FE ইকুয়াল টু Q ইনটু VH ডিভাইডেড বাই ডি। আচ্ছা, এটা 3 নম্বর।
বা আমরা বলতে পারি এখানে যে দুটো বল উৎপন্ন হয়েছে, একটা ম্যাগনেটিক ফোর্স, একটা ইলেকট্রিক ফোর্স, এই দুইটা ফোর্স সাম্যাবস্থায় বিরাজমান থাকবে। যেহেতু এখানে চার্জের মানগুলো সমান, যত সংখ্যক পজিটিভ চার্জ রয়েছে ঠিক তত সংখ্যকই নেগেটিভ চার্জ রয়েছে, তাহলে এখানে একটা সাম্যাবস্থার সৃষ্টি হবে। অর্থাৎ বলতে পারি সাম্যাবস্থায় Fm ইকুয়াল টু Fe, সাম্যাবস্থায় Fm ইকুয়াল টু Fe। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি সাম্যাবস্থায় Fm ইকুয়াল টু Fe। তাহলে Fm আমরা কি পেয়েছিলাম? Q V B, আর Fe আমরা কি পেলাম? Fe আমরা পেলাম Q ইনটু VH ডিভাইডেড বাই D। এখানে Q Q কাটা, তাহলে হল ভোল্টেজ VH ইকুয়াল টু আমরা কি পেলাম? B V D। ঠিক আছে, এই হলো গিয়ে আমাদের হল ভোল্টেজের রাশিমালা, যেখানে B হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আমরা জানি B চৌম্বক ক্ষেত্র, V হচ্ছে ত্বরণ বেগ ইলেকট্রনের ত্বরণ বেগ, আর D হচ্ছে, ডিটা কি আবারও খেয়াল করো, ডিটা কি? ডিটা হচ্ছে পরিবাহীর প্রস্থ। ঠিক আছে, পরিবাহীর প্রস্থ। তাহলে পরিবাহীর প্রস্থ, ইলেকট্রনের ত্বরণ বেগ এবং চৌম্বক ফ্লাক্স ঘনত্বের মান জেনে আমরা, বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান জেনে আমরা হল ভোল্টেজের মানটা বের করতে পারবো এই ফর্মুলা থেকে। ঠিক আছে, অর্থাৎ VH ইকুয়াল টু BVD। ওকে, আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা তো হল ভোল্টেজের একটা ইকুয়েশন পেয়ে গেলাম, কিন্তু আমরা জানি হল ভোল্টেজের সাথে কারেন্টের একটা সম্পর্ক রয়েছে। হল ভোল্টেজের সাথে কারেন্টের একটা সম্পর্ক রয়েছে। এখন সেই হল ভোল্টেজের সাথে কারেন্টের সম্পর্ক সূচক সমীকরণটা এখন আমরা নিয়ে আসবো। ঠিক আছে, আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম, এটা আমরা প্রয়োজনে এখানে লিখে রাখি VH ইকুয়াল টু BVD। এটা একটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এখন এই হল ভোল্টেজের সম্পর্কটা আমরা নিয়ে আসবো কারেন্টের সাথে সম্পর্কিত করে। তাহলে দেখো, আচ্ছা, VH ইকুয়াল টু আমরা কি পেয়েছি? BVD। আচ্ছা, এখন ত্বরণ বেগ, ইলেকট্রনের ত্বরণ বেগের রাশিমালা থেকে আমরা জানি, ইলেকট্রনের ত্বরণ বেগের রাশিমালা থেকে আমরা জানি I ইকুয়াল টু NAV Q, যেখানে এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল। সুতরাং V ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? I বাই NAQ। আচ্ছা, এই V এর মান যদি আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে কি দাঁড়ায়? VH ইকুয়াল টু B ইনটু I বাই NAQ ইনটু D। আবার একটু খেয়াল করো, এখানে এটা কি? ক্ষেত্রফল। তাহলে যে কোনো দুটো দৈর্ঘ্যর গুণফলকেই আমরা তো ক্ষেত্রফল বলতে পারি। তাহলে এখানে ক্ষেত্রফল হিসেবে যদি আমরা প্রস্থ এবং পুরুত্বের গুণফল করি তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে B ইকুয়াল টু I ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? N ইনটু প্রস্থ আর হচ্ছে পুরুত্বের গুণফল, প্রস্থ এবং পুরুত্বের গুণফল। তাহলে দেখো আমরা আসলে এই অংশটা, অর্থাৎ প্রস্থচ্ছেদের অনেকটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। আসলে এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল পেয়ে যাবো, এই অংশটুকুর ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, তাহলে B ইনটু I বাই N D ইনটু T ইনটু Q ইনটু D। ওকে, তাহলে এখন যদি D এবং D আমরা কেটে দেই, উভয় এখান থেকে D কেটে দিলে VH ইকুয়াল টু আমরা পাই BI ডিভাইডেড বাই N T Q। ঠিক আছে, এই হলো কি আমাদের
আরেকটা হল ভোল্টেজের রাশিমালা, যেখানে খেয়াল করো আয়টা তড়িৎ প্রবাহ, যে তড়িৎ প্রবাহটা আমরা পেয়েছি সেই তড়িৎ প্রবাহের সাথে হল ভোল্টেজের সম্পর্ক সূচক রাশিমালা হলো VH = BI ডিভাইডেড বাই NTQ। ঠিক আছে, এখন এখানে দেখো টি রয়েছে, সেই টিটা কি? টি হচ্ছে পুরুত্ব। ঠিক আছে, তাহলে আরেকটা ইকুয়েশন, ওই ইকুয়েশনটাও আমরা এখানে তুলে ফেলি, VH = BVD। আচ্ছা, তাহলে একটা ইকুয়েশনে ডি রয়েছে, আরেকটা ইকুয়েশনে টি রয়েছে, তাই পুরুত্ব দেওয়া থাকলে আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করব, আর যদি প্রস্থ দেওয়া থাকে তাহলে আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করব। আবার যদি তড়িৎ প্রবাহ দেওয়া থাকে তাহলে আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করব, যদি তড়িৎ প্রবাহ দেওয়া না থাকে তাহলে আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করতে পারব। ঠিক আছে, আচ্ছা এই এনটা কি? এন নিয়ে অনেকেই বলতে পারো স্যার এন কি? এন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা প্রতি একক আয়তনে, ইলেকট্রনের সংখ্যা প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। ঠিক আছে, আচ্ছা তাহলে এই দুটোই হলো কি আমাদের হল ভোল্টেজের রাশিমালা। ঠিক আছে, তাহলে এই হলো কি আমাদের প্রথম টপিকস। তোমরা এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করবে, এই বিষয়ক ম্যাথমেটিক্স আমরা সলভ করব। আচ্ছা, তাহলে আমাদের আজকের পরের টপিকসটা কি? আজকের আমাদের পরের টপিকসটা হলো চৌম্বক ক্ষেত্রের কোন কুণ্ডলীর টর্ক নির্ণয়। তাহলে চলো আমরা চৌম্বক ক্ষেত্রে কোন কুণ্ডলীর টর্ক নির্ণয়ের রাশিমালা আমরা দেখে আসি। তাহলে আমাদের এবারের টপিকস চৌম্বক ক্ষেত্রে কোন ক্ষুদ্র কুণ্ডলীর টর্ক নির্ণয়। আচ্ছা, তাহলে অবশ্যই এখানে চৌম্বক ক্ষেত্র লাগবে। দেখো আমরা এখানে একটা চুম্বকের নর্থ পোল নিয়েছি, এখানে একটা চুম্বকের সাউথ পোল নিয়েছি। তাহলে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে চুম্বক বলরেখা গমন করবে। সো এই লাইনগুলো, এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এই লাইনগুলো যে হরাইজন্টাল যে লাইনগুলো তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, অর্থাৎ বাম থেকে ডানের দিকে চৌম্বক ক্ষেত্রের দিক। আর এখানে পি কিউ আর এস একটা আয়তাকার কুণ্ডলী দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটাই হলো কি আমাদের ক্ষুদ্র কুণ্ডলী। প্রথমে আমরা এক পাকের কুণ্ডলীর জন্য বিষয়টি আলোচনা করব, তারপরে আমরা এন সংখ্যক পাকের জন্য সূত্রটি বসিয়ে দেব। তাহলে আমরা আমাদের আলোচনার সুবিধার্থে প্রথমে ধরে নেই পি কিউ আর এস একটা এক পাকের কুণ্ডলী। সেই কুণ্ডলীটা এই চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হলো। ঠিক আছে, এখন এই কুণ্ডলীতে একটা ক্লকওয়াইজ একটা তড়িৎ প্রবাহ তোমরা দেখতে পাচ্ছ, ক্লকওয়াইজ একটা কারেন্ট ফ্লো তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, দেখো পি কিউ আর এস, এদিকে একটা ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ দেখতে পাচ্ছ। তাহলে এখানে তড়িৎ প্রবাহ আছে, চৌম্বক ক্ষেত্র আছে। হ্যাঁ, তাহলে এখানে একটা বল উৎপন্ন হবে, সেই বলটা আমরা পেয়ে যাব ফ্লেমিং এর বাম হস্ত নীতি অনুযায়ী, অথবা এই বলটা আমরা নির্ণয় করতে পারবো ভেক্টরের ডান হস্ত নীতি নিয়মেও বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে ম্যাগনেটিজমের ক্ষেত্রে যেহেতু বাম হস্তটা শিখেছি, আমরা এখানে বাম হস্তটারই প্রয়োগ করব। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে আসলে আমরা যে আয়তাকার কুণ্ডলী নিয়েছি তার দৈর্ঘ্য এ, প্রস্থ বি, এইটাও দৈর্ঘ্য, যেহেতু প্যারালাল লাইন তাই এটাই হলো, এটাও এ, আর এটা হচ্ছে বি। ঠিক আছে, দৈর্ঘ্য দৈর্ঘ্য, প্রস্থ প্রস্থ। আমরা সাধারণত জানি এফ ইকুয়াল টু আই এল বি সাইন থেটা। এটা আমরা সাধারণত জানি কোনো একটি তড়িৎবাহী পরিবাহী চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে সেখানে যে বলের উৎপন্ন হয় তার ফর্মুলা এফ ইকুয়াল টু আই এল বি সাইন থেটা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখানে ক্ষুদ্র ক্ষুদ্র মানে চারটা অংশে ভাগ করব। পি কিউ একটা অংশ, কিউ আর একটা অংশ, আর এস একটা অংশ এবং এস পি আরও একটি অংশ। ঠিক আছে, তাহলে পি কিউ অংশের ক্ষেত্রে পি কিউ পরিবাহীতে যদি আমরা বলের মানটা নির্ণয় করতে চাই, দেখো তো বলের মানটা কত হবে। এফ
পি কিউ ইকুয়াল টু আই এল বি। এখানে দেখো চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ প্রবাহের মধ্যে কোণ কত ডিগ্রি? আমরা তো জানি এফ এর মান হবে আই এল বি সাইন থিটা। আচ্ছা, এখানে এল এর জায়গায় আসবে বি, কারণ আমরা এটার নাম দিয়েছি বি। ঠিক আছে, এল এর জায়গায় বি, তাহলে আই বি বি সাইন থিটা, সাইন থিটা। তাহলে এখানে থিটা এর মান কত? তোমরা দেখতে পাচ্ছ যে চৌম্বক ক্ষেত্র যেদিকে তড়িৎ প্রবাহ সেদিকে রয়েছে, তার মানে তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্রের দিক একই দিকে, তাই এদের মধ্যে কোণ হচ্ছে 0 ডিগ্রি। আর আমরা জানি সাইন 0 এর মান হচ্ছে 0, তাই এ পি কিউ এর মান হয়ে যাবে 0। আমরা একসাথে এর প্যারালাল যে রেখা রয়েছে, প্যারালাল যে অংশটা রয়েছে অর্থাৎ এস আর বা আর এস পরিবাহী, সেটা নিয়ে আমরা একবারে আলোচনা করে আসি। আর এস পরিবাহীতে বা আর এস পরিবাহীর আর এস অংশে আমরা যেটা পাবো এফ আর এস ইকুয়াল টু আই বি বি সাইন থিটা। তাহলে এখানেও দেখো এখানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু এখানে দেখো তড়িৎ প্রবাহ হচ্ছে এদিকে, তড়িৎ প্রবাহ এদিকে আর চৌম্বক ক্ষেত্র ওইদিকে, বা চৌম্বক ক্ষেত্র ওইদিকে, তড়িৎ প্রবাহ এদিকে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? দেখা যাচ্ছে যে তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্র পরস্পরের বিপরীতমুখী, তার মানে এদের মধ্যে কোণ হচ্ছে 180 ডিগ্রি। তো আমরা জানি সাইন 180 ডিগ্রির মান হচ্ছে 0, তাই উৎপন্ন বলের মান 0 হবে, এখানে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ এবং আর এস অংশে কোনো বল ক্রিয়া করবে না। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের আরো দুটো অংশ বাদ রয়েছে, কিউ আর এবং এস পি। কিউ আর এবং এস পি অংশে আলোচনায় আমরা যাই। কিউ আর ইকুয়াল টু আই, এখানে এল এর জায়গায় তারের প্রস্থ যেহেতু দৈর্ঘ্য যেহেতু আমরা এ নিয়েছি, তাই এ বি সাইন থিটা। এখানে একটু খেয়াল করো, চৌম্বক ক্ষেত্র এদিকে, তড়িৎ প্রবাহ এদিকে। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র এদিকে, তড়িৎ প্রবাহ এদিকে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? দেখতেই পাচ্ছ, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। অর্থাৎ আমরা নিতে পারি আই এ বি এফ কিউ আর, এবং এফ এস পি যদি আমরা আলোচনা করি তাহলে আমরা পেয়ে যাব এফ এ বি সাইন থিটা, বা এখান থেকে দেখো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানেও খেয়াল করো, চৌম্বক ক্ষেত্র এদিকে, তড়িৎ প্রবাহ এদিকে। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র এদিকে, তড়িৎ প্রবাহ, চৌম্বক ক্ষেত্র মার্কার বরাবর, তড়িৎ প্রবাহ কলম বরাবর। তাহলে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এখানেও আমরা পেয়ে যাব 1, তাহলে আই এ ইন্টু বি, এখানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, এখন দেখো এখানে আসলে দিকটা অ্যানালাইসিস করব আমরা। আগে দিকটা অ্যানালাইসিস করে নিই। এটা দিকটা তাহলে কোন দিকে হবে? দিক কোন দিকে হবে? এখানে একটা বল উৎপন্ন হলো, বল আছে, বল একটা ভেক্টর রাশি, তার মানে তার দিক রয়েছে। তাহলে এখানে আমরা এই বিন্দুতে, সাপোজ এই বিন্দুতে তার দিকটা কোথায় পাবো? খেয়াল করো, এইখানে তার দিকটা আমরা পেয়ে যাব হচ্ছে এই বিন্দুতে। তার দিকটা আমরা কোন দিকে পাবো? ফ্লেমিং এর বামস্থ। ওকে, চৌম্বক ক্ষেত্র, তড়িৎ প্রবাহ, চৌম্বক ক্ষেত্র বরাবর তর্জনী, তড়িৎ প্রবাহ বরাবর মধ্যমা। তাহলে বৃদ্ধাঙ্গুলের দিক বোর্ড বরাবর বাইরের দিকে, বোর্ড বরাবর বাইরের দিকে। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? ডট দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে, এফ, এটা হলো গিয়ে এফ কিউ আর। ঠিক আছে, আচ্ছা, আবার আমরা যদি এই বিন্দুতে চিন্তা করি, এই বিন্দুতে করেসপন্ডিং ওই বিন্দুতে যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, তাহলে এখানে
চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে? এখানে দেখো চৌম্বক ক্ষেত্র তর্জনী বরাবর, তড়িৎ প্রবাহ মধ্যমা বরাবর। দেখো এটা চৌম্বক ক্ষেত্রের দিক আর মধ্যমা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। তাহলে বৃত্তাঙ্গুলি দেখা যাচ্ছে বোর্ড বরাবর ভেতরের দিকে। তাহলে এটার দিক হবে ক্রস, বা আমরা এভাবে লিখতে পারি, এটার নাম হচ্ছে এফ এস পি হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে মাঝখানে এই দুটার দূরত্ব কি হবে? বি। এটা অনেকটা আমরা এইভাবে যদি চিন্তা করি, এটা এফ এস পি আর এটা হচ্ছে এফ কিউ আর, আর এদের মাঝখানে দূরত্ব হচ্ছে বি, মাঝখানে দূরত্ব বি। আচ্ছা, তাহলে দিক আমরা পেয়ে গেছি, দিকটা অ্যানালাইসিস করে ফেলেছি, মানও পেয়ে গেছি। এস পি ইকুয়াল টু আই এ বি সাইন থেটা ইকুয়াল আই এ বি। বোর্ড বরাবর বাইরের দিকে, আর এটা হচ্ছে বোর্ড বরাবর ভেতরের দিকে। ঠিক আছে, তাহলে দেখো এরকম যদি হয় তাহলে আমাদের বলগুলো পেয়ে গেলাম। দেখো দুইটা সমান মানের বল, দুইটা সমান মানের বল একটা সরলরেখা দুইটা বিপরীত দিকে ক্রিয়া করছে। তাহলে এখন কি হবে দেখো তো, সাপোজ এটা হলো কি আমাদের পি কিউ আর এস ক্ষেত্রফল। ঠিক আছে, এখন এর এই দিকে একটা বল ক্রিয়া করছে, এই দিকে একটা বল ক্রিয়া করছে, অর্থাৎ এদিক থেকে একজন ধাক্কা দিচ্ছে, এদিক থেকে একজন ধাক্কা দিচ্ছে। তাহলে আমাদের এই জিনিসটা কি হবে? তাহলে আমাদের এই জিনিসটা এইভাবে ঘুরতে থাকবে, অর্থাৎ এখানে একটা টর্কের সৃষ্টি হবে। ঘূর্ণন বলকে আমরা বলি হচ্ছে টর্ক। তাহলে এখানে একটা টর্কের সৃষ্টি হবে। সেই কি পরিমাণ টর্ক সৃষ্টি হবে সেটা আমরা একটু লিখে ফেলি। উৎপন্ন টর্ক। ঠিক আছে, টর্ককে আমরা টাউ দ্বারা প্রকাশ করি। টাউ ইকুয়াল টু বল ইনটু একটি বলের মান ইনটু বল দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে দেখো একটা বলের মান কি পেয়েছি? আই এ ইন্টু বি ইন্টু এক্ষেত্রে লম্ব দূরত্ব কত? এই যে লম্ব বরাবর দুইটা বলের মধ্যে লম্ব বরাবর দূরত্ব হচ্ছে বি। তাহলে এ ইন্টু বি করলে আমরা কি পাবো? এই কুণ্ডলীটির ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আই এ বি, তাহলে একটা পাকের কুণ্ডলীর ক্ষেত্রে টর্কের মান টাউ ইকুয়াল টু আই এ বি। যদি n সংখ্যক পাক নিয়ে আমরা কাজ করি তাহলে টাউ ইকুয়াল টু এন আই এ বি। ঠিক আছে, টাউ ইকুয়াল টু আই এ বি। আর n সংখ্যক পাক নিয়ে কাজ করলে টর্কের মান হয়ে যাবে টাউ ইকুয়াল টু এন আই এ বি। আচ্ছা, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এদিকে, চৌম্বক ক্ষেত্রের দিক এদিকে ছিল এবং ক্ষেত্রফলটা হচ্ছে এই বরাবর। দেখো চৌম্বক ক্ষেত্র এবং ক্ষেত্রফলের মধ্যে মান হচ্ছে 90 ডিগ্রি, আর sin 90 মানে হচ্ছে 1, সো এটা হয়ে যাবে আই এ বি। হ্যাঁ, আর টাউ ইকুয়াল টু এন আই এ বি। আর দিকের এই ব্যাপারটা বা থিটার ব্যাপারটা আমরা এর পরের যে টপিকটা আসবে সেটাতে আলোচনা করব। দেখো এটা একটা অনেকটা সিম্পল একটা বিষয় ছিল, যে এখানে যেহেতু বরাবর রয়েছে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ প্রবাহের দিক একই দিকে থাকার কারণে দুটোতে তো বল উৎপন্নই হলো না, আর বাকি দুটির ক্ষেত্রে ইজিলি আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম এবং এখানে আমরা লম্ব দূরত্ব একদম সোজাসুজি মান পেয়ে যাচ্ছি বি। তাই এটা নর্মালি এভাবে করতে পারলাম। এটা এই যে এই ভিউটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু টপ ভিউ। টপে দেখলে, টপ থেকে দেখলে, উপর থেকে দেখলে আমরা এই জিনিসটা দেখতে পাবো। দেখো তাহলে উপর থেকে দেখলে আমরা কোন জিনিসটা দেখতে পাচ্ছি? এটা তো সাইড ভিউ ছিল, যে এপাশ থেকে একজন ধাক্কা দিচ্ছে, এপাশ থেকে একজন ধাক্কা দিচ্ছে, সো এটা এভাবে ঘুরছে। ওকে,
তাহলে যদি আমি টপ ভিউটা দেখি, টপ ভিউটা কিরকম হবে, এরকম, ঠিক আছে। যদি আমরা চৌম্বক ক্ষেত্রের এইভাবে বসিয়ে দিই জিনিসটা যেভাবে ছিল, তাহলে একটু খেয়াল করো, তাহলে টপ ভিউটা আমাদের এটা, ঠিক আছে। কিন্তু এটার ক্ষেত্রে এরকম ভাবে আমরা পেয়ে যাব, টপ ভিউটা এভাবে পেয়ে যাব। আচ্ছা, তাহলে এই টপ ভিউয়ের এটা হচ্ছে আমাদের সেই টপ ভিউ। এই টপ ভিউতে দেখতে পাচ্ছি এ এবং বি এর মধ্যে কোণ 90 ডিগ্রি। কিন্তু সাপোজ এটা যদি নর্মালি এভাবে না থেকে এখন যদি কিছুটা বাঁকাভাবে থাকতো, এটা তো নর্মালি এভাবে রয়েছে, এইভাবে না থেকে কিছুটা যদি এভাবে থাকতো, যদি ক্ষেত্রফল বা এই কুণ্ডলীর সাথে চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা কোণ সৃষ্টি হতো, তাহলে আমরা মানটা কি পেতাম? ওই বিষয়টাই আমাদের এই লেকচারের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ওই টপিক সাথে চলে যাচ্ছি। তাহলে তোমরা এখন বোর্ডে যে ফিগারটা দেখতে পাচ্ছ, তোমরা পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছো। আগে জিনিসটা ছিল, আগে কুণ্ডলীটা ছিল এরকম সোজাভাবে, এখন এই কুণ্ডলীটাকে কি করা হয়েছে, কিছুটা এরকম অ্যাঙ্গেল করা হয়েছে, বা টর্কের কারণে ঘূর্ণন সৃষ্টি হলো। তো ঘূর্ণন সৃষ্টি হওয়ার সময় তো সে কিছুটা অ্যাঙ্গেল হয়ে যাবে, তাহলে তখন আমার এখানে টর্কের মানটা কত হবে, ঠিক আছে। তো এটাই হলো কি আমাদের এই টপিক্সের আলোচ্য বিষয়। এখন দেখো, আগের বার পি কিউ এবং আর এস এই দুটোতে কোনো বল ছিল না। কারণ কি? কারণ তখন বি ভেক্টর অর্থাৎ চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ প্রবাহের দিক একই দিকে ছিল, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে দেখো, এফ ভেক্টর ইকুয়াল টু আমরা জানি আই এল ভেক্টর ক্রস বি ভেক্টর। এটা ভেক্টর আকারেই লিখলাম কারণ এখানে ভেক্টরের ব্যাপারটাই লাগবে। সো দেখো, কিন্তু এখন চৌম্বক ক্ষেত্রের দিক একদিকে এবং তড়িৎ প্রবাহ যে তারের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তার দৈর্ঘ্য কিছুটা বি এর সাথে কিছুটা অ্যাঙ্গেল ভাবে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন যদি আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে আর আগের মতো জিরো হবে না, এফ এর মানটা আগের মতো জিরো হবে না। তাহলে আমরা এফ এর মানটা আগে নির্ণয় করি। পি কিউ অংশের ক্ষেত্রে, পি কিউ পরিবাহিতে এফ পি কিউ এর মান হয়ে যাবে আই এল বি সাইন থিটা। ওকে, এল এর জায়গায় আসবে হচ্ছে বি। ওকে, আচ্ছা, এখন দেখো আচ্ছা মান আকারেই থাক, সমস্যা নাই। এখন এই জায়গাটাতে দেখো বি কাজ করছে এদিকে আর তড়িৎ প্রবাহ কাজ করছে এদিকে। যদি আমরা 3 ডাইমেনশনালি চিন্তা করি তাহলে জিনিসটা এভাবে আছে। আর এখানে যে দিকটা, এটা তো একটা ভেক্টর রাশি, এটা হচ্ছে এল আর এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এটা এল এটা চৌম্বক ক্ষেত্র। তাহলে আমাদের কোণ যেহেতু এল ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে এল থেকে বি এর দিকে যেতে হবে। তাহলে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ে আমরা কাজ করি। ফ্লেমিং এর ডান হস্ত অনুযায়ী যদি আমরা এল থেকে বি এর দিকে যাই, যদি এল থেকে এটা এল এটা বি, যদি এল থেকে বি এর দিকে যাই তাহলে এখানে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে সেটার মান আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে। এই যে এল থেকে বি তে গেলে আমরা এর মানটা পেয়ে যাচ্ছি উপরের দিকে, অর্থাৎ এখানে যে বলটা সৃষ্টি হচ্ছে তার মানটা উপরের দিকে, পি কিউ। ওকে, আচ্ছা, এখন আবার দেখো যদি আর এস অংশ নিয়ে কাজ করি, আর এস পরিবাহিতে যেখানে থিটার মান জানি না, থিটা উৎপন্ন হয়েছে তাই আমরা সাইন থিটা আকারেই রেখে দিলাম বিষয়টা। এক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান এই বরাবর, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে এই বরাবর, আর পরিবাহীটা আছে
এইভাবে, ঠিক আছে। দেখো চৌম্বক ক্ষেত্র এদিকে, পরিবাহীটা রয়েছে এদিকে। আসলে এর দিকটা যেহেতু এদিকে, তাই আমরা এটাকে এইভাবে বলতে পারি, অনেকটা অনেকটা এইভাবে বলতে পারি। থ্রি ডাইমেনশনে চিন্তা করলে অনেকটা এইভাবে। এবং যেহেতু আমরা ক্রস গুণনটা করি সূক্ষ্ম কোণ নিয়ে, তাহলে এক্ষেত্রে দেখো এটা যদি এল হয় আর এটা যদি বি হয়, বা সাপোজ এরকম, এটা তো বি বা এটা বি আর এটা হচ্ছে এল, তাহলে এটা যদি এল হয় আর এটা যদি বি হয়, তাহলে এখানে এল থেকে বি এর দিকে গেলে, এল থেকে ডান হস্ত অনুযায়ী এল থেকে বি এর দিকে গেলে আমরা চৌম্বক ক্ষেত্রের দিক পাচ্ছি নিচের দিকে, ঠিক আছে। দেখো এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিকটা আমরা পেয়ে যাব এফ আর এস। তাহলে এফ আর এস এর এই মানটা হবে আই বি বি সাইন থিটা। ওকে, তাহলে এই দুটো মান পরস্পর সমান, দেখতে পাচ্ছ এই দুটো মান আগের বার তো 0 হয়ে গেছিল, কিন্তু এখানে মান আছে, কিন্তু মান থাকলেও দেখতে পাচ্ছি এই দুটো মান পরস্পর সমান, কিন্তু দিক সম্পূর্ণ পরস্পর বিপরীত দিকে। মান সমান এবং দিক বিপরীত দিকে, ঠিক আছে, একই সরলরেখা বরাবর বিপরীত দিকে। তাহলে এখানে কোনো টর্ক সৃষ্টি হওয়ারও কোনো সম্ভাবনা নেই। এই বলদ্বয় পরস্পরকে ক্যান্সেল করবে, এই বলদ্বয় পরস্পরকে ক্যান্সেল করে দিবে, বা এই বলদ্বয় পরস্পরকে প্রশমিত করবে, ঠিক আছে। তাহলে আমাদের এই পি কিউ এবং আর এস এই দুটোতে আসলে কার্যকর কোনো বল ক্রিয়া করবে না। এখন চলে আসো এফ কিউ আর এ। এফ কিউ আর এ আই এ বি সাইন থিটা। এখানেও দেখতে পাচ্ছ বি এবং বি ভেক্টর এবং আই এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাই এই ক্ষেত্রে আমরা পেয়ে যাব আই এ বি। ওকে, আবার এর দিকটা পেয়ে যাব হচ্ছে, দিক নিয়ে যদি আমরা আলোচনা করি, এখানে যদি মধ্যবিন্দুতে দিক নিয়ে আলোচনা করি, তাহলে এই জিনিসটা এই বরাবর ডট, এটা হচ্ছে এফ কিউ আর। ওকে, আমি চিত্র এঁকে দেবো আবার সুন্দর করে, এই চিত্রটাকে নিয়ে আলাদা করে নিয়ে চলে আসবো নিচে। তাহলে দিকটা কোন দিকে আসতেছে? বাইরের দিকে, ঠিক আছে। কিভাবে? এই যে চৌম্বক ক্ষেত্র, তড়িৎ প্রবাহ, এর দিকটা, বলের দিকটা কোন দিকে হচ্ছে? বোর্ড বরাবর বাইরের দিকে। ওকে, আচ্ছা, বোর্ড বরাবর বাইরের দিকে। ওকে, আবার এফ আর এস ইকুয়াল টু আই এ বি সাইন থিটা। ওকে, এই ক্ষেত্রে থিটা এর মান 90 ডিগ্রি। হ্যাঁ, যদি এই বিন্দু চিন্তা করো তাহলে থিটা এর মান 90 ডিগ্রি, ঠিক আছে। মধ্যবিন্দু যদি চিন্তা করি তাহলে থিটা এর মান 90 ডিগ্রি এবং দিকটা হচ্ছে ভেতরের দিকে, ঠিক আছে। কিভাবে? দেখো এই চৌম্বক ক্ষেত্র, তড়িৎ প্রবাহ চেঞ্জ করে দিলাম, বৃদ্ধাঙ্গুলে চলে গেল ভেতরের দিকে। তাহলে আই এ বি, তাহলে বোর্ড বরাবর ভেতরের দিকে, ঠিক আছে। তাহলে এই দুটো বলের সমান, এবং এটা অ্যাঙ্গেল করে থাকলেও আমরা দেখতে পাচ্ছি দুই সাইডে দুইটা সমান বল ক্রিয়া করার কারণে এর ঘূর্ণনরত অবস্থা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ এটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে যে টর্ক সৃষ্টি হলো, সেই টর্ক নিয়ে আমাদের এখন কথা আছে, কারণ আমরা আগের বার যখন নিচ্ছিলাম তখন এইটাকে বি হিসেবে নিচ্ছিলাম, কিন্তু এটা তো সাইড ভিউ। কিন্তু আমরা যদি এখন টপের দিকে তাকাই, টপের দিকে তাকালে দেখব, টপ ভিউতে দেখব যে এই বরাবর একটা বল কাজ করছে, আমরা যদি এখন টপ ভিউতে যাই তাহলে দেখব এই বরাবর কাজ করছে এফ টি এস, আর এই বরাবর কাজ করছে হচ্ছে এফ কিউ আর। কিন্তু আমাদের তো লাগবে যদি টর্ক নির্ণয় করতে চাই। আচ্ছা, আমরা টর্কে চলে যাই। তাহলে এই ক্ষেত্রে টর্কের মান কত হচ্ছে? এই ক্ষেত্রে টর্কের মান টর্ক টাউ ইকুয়াল টু যে কোনো একটি বলের মান আই, সূত্র লিখে দিচ্ছি, টাউ ইকুয়াল টু যে কোনো একটি বলের মান
মান ইন্টু বল দ্বয়ের লম্ব দূরত্ব। ঠিক আছে, তাহলে যে কোনো একটি বলের মান আই এ ইন্টু বি ইন্টু, এখন দেখো এখানে এই দূরত্বটা এটা বি, ঠিক আছে, কিন্তু এদিকে লম্ব দূরত্ব, এটা লম্ব দূরত্ব নয়, কিন্তু টর্ক হতে গেলে এই দূরত্বটা হওয়া লাগবে লম্ব দূরত্ব। ঠিক আছে, তাহলে এই লম্ব দূরত্বটা কত হচ্ছে, এখানে যদি আমরা লম্ব দূরত্বটা আঁকি তাহলে লম্ব দূরত্ব হচ্ছে এই অংশটা। আচ্ছা, এখানে যদি থিটা কোণ উৎপন্ন হয় আর এটা যদি বি হয়, তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, ভূমি অতিভুজ আর এটা লম্ব। ঠিক আছে, তাহলে বি এর মান জানা আছে, থিটা আমরা জানি, তাহলে এই ক্ষেত্রে আমরা এটার মান পেয়ে যাব হচ্ছে লম্বের মানটা পেয়ে যাব, লম্ব ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তার মানে লম্ব ইকুয়াল টু অতিভুজ ইনটু সাইন থিটা। তাহলে এখানে অতিভুজ বি ইনটু সাইন থিটা, এটা হলো কি আমাদের লম্ব দূরত্ব। তাহলে সেই বি সাইন থিটা নিয়ে আসলাম। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে এই বি আর এই এ মিলে হয়ে গেল, এ ইনটু বি মিলে হয়ে গেল এটার পুরোটার ক্ষেত্রফল। তাহলে আমরা পেয়ে গেলাম আই এ ইনটু বি সাইন থিটা টাও ইকুয়াল টু আই এ বি সাইন থিটা। আলটিমেটলি এইখান থেকেই আমরা আসলে আগেরটা তো সিম্পলি ব্যাখ্যা করেছি, এই কমপ্লেক্স যে বিষয়টা, এই বিষয়টা ব্যাখ্যা করার সাথে সাথে আমরা এখানে দেখতে পারি আসলে এখানে সাইন থিটার মান চলে আসে, আর ওখানে যেহেতু থিটার মান 90 ডিগ্রি, তাই ওটা ওখানে হয়ে যায় টাউ ইকুয়াল টু আই এ বি সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখন আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। এখন এটা তো হচ্ছে টাউ ইকুয়াল টু আই এ বি সাইন থিটা। যদি আমরা এন পাকের কুণ্ডলী নিয়ে কাজ করি, যদি এন পাকের কুণ্ডলী নিয়ে কাজ করি তাহলে এটাকে এখানে লিখি, যদি এন পাকের কুণ্ডলী নিয়ে কাজ করি তাহলে আমরা লিখতে পারি টাউ ইকুয়াল টু এন আই এ বি সাইন থিটা। ঠিক আছে, যদি আমরা এন পাকের, আমরা তো এক পাকের কুণ্ডলীতে দেখিয়েছি, এই জায়গাটাতে যদি আমরা এন পাকের কুণ্ডলী নিয়ে কাজ করি তাহলে এটা হবে টাউ ইকুয়াল টু এন আই এ বি সাইন থিটা। এখন আমরা এর ভেক্টর রূপ যদি দেখতে চাই তাহলে দেখতে পাবো এর ভেক্টর রূপ হচ্ছে টাউ ভেক্টর ইকুয়াল টু এন আই, যেহেতু সাইন থিটা তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এই হলো গিয়ে আমাদের টর্কের ভেক্টর রূপ। ঠিক আছে, তাহলে এই ছিল চৌম্বক ক্ষেত্রে কোনো ক্ষুদ্র কুণ্ডলীতে যে টর্ক উৎপন্ন হচ্ছে তার ব্যাখ্যা। এখন এই টর্ক উৎপন্ন হচ্ছে, তাহলে এখানে একটা মোমেন্টাম উৎপন্ন হবে, তাহলে আমরা আসলে চৌম্বক যে মোমেন্টাম সেটা আলোচনা করব। তার আগে আরেকটা ইনফরমেশন একটু দিয়ে নিই। তোমরা বলতে পারো যে স্যার আপনি আলোচনা করলেন আয়তক্ষেত্র দিয়ে, এখন আপনি যদি পরীক্ষায় দেন বৃত্ত দিয়ে, আপনি যদি পরীক্ষায় দেন উপবৃত্ত দিয়ে, তাহলে আমরা কিভাবে সলিউশন করব? আচ্ছা, তোমাদের জন্য ইনফরমেশন বা তোমাদের জন্য বলে দিচ্ছি যে আমরা যে বিষয়টা আলোচনা করেছি সেটা আয়তক্ষেত্রের জন্য আলোচনা করলেও বৃত্ত এবং উপবৃত্তের ক্ষেত্রে একই ফর্মুলাই আমরা ইউজ করব, শুধুমাত্র এ এর জায়গায় চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এ এর জায়গা চেঞ্জ হয়ে যাবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল যেটা হবে, বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল অন্যটা। সো এই ক্ষেত্রফল চেঞ্জ হয়ে যাবে, কিন্তু যে আকৃতির কুণ্ডলী আমরা নিই না কেন তার জন্য ফর্মুলা একই হবে। যদি আমরা 90 ডিগ্রি ক্ষেত্রফল এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে 90 ডিগ্রি থাকে তাহলে তো আমরা টাউ ইকুয়াল টু এন আই এ বি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। ঠিক আছে, যদি ক্ষেত্রফল এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোণ 90 ডিগ্রি থাকে তাহলে আমরা খুব সহজেই টাউ ইকুয়াল টু এন আই এ বি এই ফর্মুলাটা দিয়ে টর্কের মানটা বের করতে পারবো। ঠিক আছে, এই টর্কের বিষয়টা আসলে খুবই ইম্পর্টেন্ট ফিজিক্সের ক্ষেত্রে, ইলেকট্রনিক্সের ক্ষেত্রে, কারণ আমরা যে ফ্যান যে ঘুরে, ফ্যানের ভিতরে কয়েল যেভাবে কাজ করে সেই বিষয়টা আসলে এই টর্কের বিষয়, মোটরের বিষয়টা এই টর্কের বিষয়। সো এই টর্কের উপর ভিত্তি করে আমরা পরবর্তী অংশে, পরবর্তী চ্যাপ্টারে দেখবা যে কারেন্ট ফ্লোটা যেভাবে হচ্ছে, কারেন্ট ফ্লোর যে বিষয়টা সেই বিষয়টা আমরা প্রমাণ করব, মোটরের বিষয়টা আমরা ব্যাখ্যা করব এই টর্কের বিষয়টা দিয়ে। এই
কিভাবে ঘূর্ণন সৃষ্টি হচ্ছে এই বিষয়টা দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা আজকে আমাদের আসলে আলোচ্য যে টপিক সেটা শেষ। আমাদের আরেকটি ডেফিনেশন ছিল, যে ডেফিনেশনটা আমরা দেখে আমরা শেষ করব, ঠিক আছে। কুণ্ডলে চুম্বক মোমেন্ট, এটা একটা ডেফিনেশন। চুম্বক মোমেন্ট বা কুণ্ডলের চুম্বক মোমেন্ট, এটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। কোন তড়িৎবাহী কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, কোন তড়িৎবাহী কুণ্ডলীর তড়িৎ প্রবাহ এবং ওই তড়িৎবাহী কুণ্ডলীর ক্ষেত্রফলের ভেক্টর গুণফলকে, কোন তড়িৎবাহী কুণ্ডলীর তড়িৎ প্রবাহ এবং ওই কুণ্ডলীর ক্ষেত্রফলের ভেক্টর গুণফলকে ওই কুণ্ডলের চুম্বক মোমেন্ট বলা হয়। চুম্বক মোমেন্টকে আমরা সাধারণত মিউ দ্বারা প্রকাশ করি, মিউ ইকুয়াল টু এন পাকের জন্য এন আই এ ভেক্টর, ঠিক আছে। মিউ ভেক্টর ইকুয়াল টু এন আই এ ভেক্টর, এই হলো কি আমাদের কুণ্ডলীর চুম্বক মোমেন্টাম। আচ্ছা, এর দিক কোন দিকে হবে? এর দিকটা নির্ভর করে এ ভেক্টরের উপরে। সো এ ভেক্টরের দিক যেদিকে হবে, মোমেন্টামের দিকটাও সেদিকেই হবে। আচ্ছা, এর এককটা মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে। এর একক দেখো, এন এর তো সংখ্যার কোনো ইউনিট নাই। আই এর একক, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে কুণ্ডলীর চৌম্বক মোমেন্টামের একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় এই পর্যন্তই। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ভূচুম্বক বিষয়ে বিস্তারিত আলোচনা করব, ভূচুম্বকের উপাদানগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি এই ক্লাসগুলো তোমাদের পড়ালেখার জন্য সহায়ক হবে এবং তোমাদের যে কোনো পরামর্শ আমাদের এই লেকচারকে আরও সমৃদ্ধ করবে। তো তাহলে সকলেই ভালো থাকো। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ভূচুম্বক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকল।